আসসালামু আলাইকুম। ছেলেমেয়েরা শুনতে পাচ্ছ? আমার কথা কি শোনা যাচ্ছে? যারা জয়েন ইয়েস করে ম্যাম, আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি ম্যাম, স্ক্রিনে দেখা যাচ্ছে। আজকে জেনে এত জয়েন করতে দেরি হয় কেন? তোমাদেরকে না বললাম টাইম মতো জয়েন করতে? এখনো তো অনেক স্টুডেন্ট বাকি। আচ্ছা, গত ক্লাসের পড়া আহ, আমি স্লাইড দিয়ে দিয়েছিলাম, চেঞ্জ হয়নি কারণ আগেরটাই দেওয়া হয়েছে। কারণ হচ্ছে গত ক্লাসে আমরা শেষ করতে পারিনি, সেটাই আমরা আবার 2.1 চ্যাপ্টার যেটা সেটাই আমরা আবার দিয়ে দিয়েছি তোমাদের শিডিউলে। আজকে ওটা শেষ করব। শেষ করার পরে যদি সময় থাকে তাহলে নেক্সট চ্যাপ্টারে যাব। আর যদি দেখি সময় কম তাহলে আমরা ওই কোশ্চেন দিয়ে দেবো এই চ্যাপ্টার থেকে, 2.1 থেকে। ঠিক আছে? আচ্ছা, তো 2.1 চ্যাপ্টারের প্রথমে যারা গত ক্লাসে ছিল না তাদেরকে একটু বলে রাখি। আমরা চ্যাপ্টার 2 শুরু করেছিলাম। চ্যাপ্টার 2 এর টোটাল চ্যাপ্টার সংখ্যা হচ্ছে 6টা। 6টার মধ্যে আমরা 2.1 দিয়ে শুরু করেছি প্রথম চ্যাপ্টার, যেটার নাম ছিল স্ট্র্যাটেজিক মার্কেটিং প্ল্যানিং। এই চ্যাপ্টারে আমরা গত ক্লাসে যে টপিকগুলো দেখিয়েছিলাম তার মধ্যে শেষের 4টার মতো টপিক পড়ানো হয় নাই, বাকিগুলো আমরা আলোচনা করেছি। আর গত ক্লাসে যেগুলো আলোচনা করেছি তার একটু জাস্ট হালকা ব্রিফ করে যাই। প্রথমে ছিল কাকে বলে স্ট্র্যাটেজিক প্ল্যানিং অথবা স্ট্র্যাটেজিক মার্কেটিং প্ল্যানিং। আমি বলেছি যেটাই আসুক না পরীক্ষার সময় অ্যান্সার কিন্তু সেম হবে। আচ্ছা, এরপরে স্ট্র্যাটেজিক প্ল্যানিং কাকে বলে সেটা আমরা গত ক্লাসে বলেছি, ছবি দিয়ে দিয়েছি, যদিও বলেছিলাম যে পিকচার 1 মার্কের কোশ্চেনে না দিয়ে তোমরা সংজ্ঞাটা দেখে দিবে। আর যদি পিকচার কখন দিবা, যখন যদি দেখো কোনো ব্রড কোশ্চেনে আসছে তখন সেই ক্ষেত্রে ছবিটা দিবা প্লাস সংজ্ঞা দিয়ে আলোচনা করতে হবে। আর এরপরে পড়াছিলাম ইম্পর্টেন্স অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং। এটা কোনো একটা সময় বোর্ডের পরীক্ষায় এসেছিল। এটা 4 মার্কের কোশ্চেন। অনেকগুলো পয়েন্টস বই আছে, আমি কিছু বাছাই করে দিলাম এখান থেকে। এই পয়েন্টসগুলো গত ক্লাসে পড়ানো হয়েছে। এরপরে পড়াইছিলাম অর্গানাইজেশনাল মার্কেটিং প্ল্যানিং। এটাও আমাদের এই চ্যাপ্টারের ব্রড কোশ্চেন। এটাও আমরা গত ক্লাসে পড়িয়েছি। 3টা মেইন পয়েন্টস ছিল, সাথে সাব পয়েন্টগুলো আলোচনা করেছিলাম। এরপরে আমরা পড়াইছিলাম গত ক্লাসে অ্যানালাইসিস অর্গানাইজেশনাল অবজেক্টিভস অ্যান্ড মিশন, গোলস অ্যান্ড মিশন। আচ্ছা, সেটা আমরা, এটাও একটা 10 মার্কের কোশ্চেন, তবে 4 মার্কেও আসতে পারে। 4 মার্কে আসলে তখন যেটা করতে হবে যে মেইন পয়েন্টস গুলা লিখতে হবে, সাব পয়েন্ট গুলা বাদ দিতে হবে। সেই ক্ষেত্রে শুধুমাত্র মেইন পয়েন্টস গুলো ডিটেলস আলোচনা করতে হবে, কারণ আমি এখানে যে পয়েন্টস গুলা দিয়েছি সেই পয়েন্টস গুলার বাইরেও বইতে আরো অনেক পয়েন্টস দেওয়া আছে। এগুলো আমি কেন দেই নাই, কারণ এগুলো আসলে আমাদের মেইন পয়েন্টস না। এগুলো হচ্ছে আমাদের যখন ব্রড কোশ্চেন আকারে আসবে তখন আলোচনার খাতিরে তখন এরকম কিছু রাইটারের কিছু বিষয় এখানে তুলে ধরেছে বইয়ের মধ্যে। যারা বই সামনে আছে তারা বুঝতে পারবা। এটা আমাদের বইয়ের পেজ নাম্বারে দেওয়া আছে, হচ্ছে গিয়ে পেজ নাম্বার 104 নাম্বার পেজে। হ্যাঁ, তো এখানে অনেক পয়েন্টস আকারে আলোচনা করেছে। পয়েন্টস গুলা যখন ব্রড কোশ্চেন আকারে আসবে তখন দিতে হবে, যেগুলো আমি আমার স্লাইডেও দেই নাই, কারণ সব জিনিস আসলে মানে আলোচনার মধ্যে আসে না, কিন্তু লেখার সময় লিখতে হবে। তো সেটা কখন, যখন ব্রড কোশ্চেন আকারে আসবে 10 মার্কের। যদি 4 মার্কে আসে তখন খালি যেগুলো আমি স্লাইডে দিয়েছি শুধু সেগুলাই লিখতে হবে, বাকিগুলো লেখার দরকার নাই। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এরপরে আসি আমরা অ্যানালাইজিং অর্গানাইজেশনাল কালচার। এটাও গত ক্লাসে পড়িয়েছি, এটাও 10 মার্কের কোশ্চেন। হ্যাঁ, 10 মার্কের কোশ্চেনের মধ্যে আবার এখানে যে 2টা পয়েন্টস আমরা দেখাচ্ছি, 2টা পয়েন্টস আবার দেখা গেছে যে কখনো কোনো পরীক্ষায় প্রথম পয়েন্টটা 4 মার্কের আসে, দ্বিতীয় পয়েন্টটা আসে 10 মার্কের। পয়েন্টস দ্বিতীয় বুঝবা কি হবে, দেখো আমরা যে গোল সার্কেল দিয়ে বুঝাই দিছি, কালচার কনফ্লিক্ট আর রিসলভিং প্রসেস অফ কালচার কনফ্লিক্ট। তাহলে ওই সেকেন্ড পয়েন্টটা 10 মার্কে আসে তখন এই 9টা পয়েন্ট লিখতে হবে। আর যদি 4 মার্কে আসে তাহলে কিভাবে আসবে, কালচার কনফ্লিক্ট। আবার কখনো কখনো পুরো কোশ্চেনটাই 10 মার্কের আসতে পারে, তখন সবই লিখতে হবে।
আচ্ছা, এই গেল, এটাও পড়াই দিছি। গত ক্লাসে শর্ট অ্যানালাইসিস পড়িয়েছি। শর্ট অ্যানালাইসিসটাও আমরা 10 মার্কের কোশ্চেন আর 4 মার্কের কোশ্চেন, এটা বইয়েও ছোট করে দেওয়া আছে। 4 মার্কের হোক আর 10 মার্কেরই হোক, যখনই যেভাবেই আসুক, 10 মার্কে আসবে না, কারণ এটা বেসিক্যালি হচ্ছে তোমাদের মার্কেটিং ম্যানেজমেন্ট কোর্সের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক। এই নন প্রফিটের ক্ষেত্রে 4 মার্কের এই সম্ভাবনা আসার, কিন্তু 10 মার্কে আসবে না। তো 4 মার্কে আসলে তখন কিন্তু তোমাদেরকে যেটা করতে হবে, ছবিটা কিন্তু আলোচনা করতে হবে, কারণ এই ছবিটা কিন্তু বইতে দেয়া নাই। এই ছবিটা যেটা ছবি যদি মনে করো যে বইতে তাহলে দেওয়া নাই, তার মানে কি অন্য বই থেকে পড়বো? না, অন্য বই থেকে পড়লেও হবে না, কারণ এটা আমরা যে ছবিটা এঁকেছি এটা হচ্ছে আমাদের নন প্রফিট কোম্পানির জন্য। কারণ শর্ট অ্যানালাইসিস আমি বলেছি যে এমন একটা বিষয়, এটা খালি ব্যবসায়িক ক্ষেত্রে যে ব্যবহার করা হয় তা না, জীবনের যে কোনো ক্ষেত্রে কিন্তু শর্ট অ্যানালাইসিস করতে হয়। সেটা আমাদের পার্সোনাল লাইফে হতে পারে, আমাদের বিজনেস লাইফে হতে পারে। তো সেই জন্য বলা হচ্ছে যে শর্ট অ্যানালাইসিস যখন তোমরা এই নন প্রফিটের ক্ষেত্রে আসবে, তখন এই যে আমরা যে ছবিটা এঁকেছি, এই ছবিটাতে বাংলা করে আপনারা আলোচনা করবেন, আর ছবিটা দিতে পারলে নাম্বার বেশি পাওয়া যাবে। এরপরে নেক্সট ক্লাসে এটাও পড়াই ফেলছিলাম, সেটা হচ্ছে পোর্টফোলিও প্ল্যানিং। কোনো প্রশ্ন থাকলে আমাকে করো কিন্তু, হ্যাঁ, আমি যে কথাগুলো বলে যাচ্ছি এটা কিন্তু গত ক্লাসের কথা আমরা আবার বলতেছি। আজকের পড়াগুলো শেষের দিকে আমি পড়াই দিব। আজকে যেটা গত ক্লাসে ছিল সেগুলোই আলোচনা করলাম। এখন যেটা দেখাচ্ছি সেটাও আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম। পোর্টফোলিও জিনিসটা যদি কেউ বুঝতে না পেরে থাকেন বা যদি মনে না থাকে, তাহলে বলে রাখি, পোর্টফোলিও মানে হচ্ছে কিন্তু অতীতের এবং বর্তমান এই দুইটার যে সিনারিও, সেটাই হচ্ছে পোর্টফোলিও। তার মানে তোমার অতীতের অবস্থান কোম্পানির কেমন ছিল আর বর্তমানে কেমন আছে, তার টোটাল ওভারঅল যে অবস্থা, সেটা কি বলা হচ্ছে পোর্টফোলিও। তো সেই পোর্টফোলিও প্ল্যানিংটা তুমি কিভাবে করবা, তার মানে তোমার কোম্পানির ফুল প্ল্যানিং কেমন হবে, তার জন্য কোম্পানি কি কি কাজ করে, এখানে সেই পয়েন্টগুলো দেওয়া হয়েছে। তো সেই পোর্টফোলিও প্ল্যানিং এর এই কোশ্চেনটাও কিন্তু পার্ট সি তে পড়তে হবে, মানে ব্রড কোশ্চেন 10 মার্কের। তবে এটা কিন্তু বইতে একটা ছবি আছে বক্স আকারে, এটা দেওয়ার কোনো দরকার নাই। জাস্ট খালি আমি যেটা তোমাদের মানে স্ক্রিনে দেখাচ্ছি, শুধু সেটুকুই পড়লেই হবে। এটা হচ্ছে গেল পোর্টফোলিও প্ল্যানিং এর আমাদের কার্যক্রমগুলো। আচ্ছা, এরপরে আমরা যাব নেক্সট কোশ্চেনে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা হচ্ছে কোর মার্কেটিং স্ট্র্যাটেজি। এটাও আমরা গত ক্লাসে হালকা পাতলা পড়িয়ে দিয়েছিলাম, টাইম খুব কম ছিল মনে হয়, সে কারণে একটু তাড়াহুড়া করে পড়াতে হয়েছে। তো সেটা হচ্ছে কি আমাদের কোর মার্কেটিং সম্পর্কে বলেছিলাম, তোমরা প্রশ্ন করেছিলাম, তোমরা পেরেছো। কোর মার্কেটিং বেসিক্যালি হচ্ছে আমাদের সেগমেন্টেশন, টার্গেটিং আর পজিশনিং, সাথে ডিফারেন্সিয়েশন। তো নন প্রফিট কোম্পানিগুলোতে যেহেতু আমাদের সেগমেন্টেশন টার্গেটিং এর খুব একটা প্রয়োজন নাই, কারণ নন প্রফিট কোম্পানির একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কি তারা জনগণের স্বার্থে কম মূল্যে জনগণের সেবার জন্যই কিন্তু এই প্রোডাক্টগুলো বাজারে ছাড়ে। তো সেই কারণে ওদের যেটা করতে হয় সেটা হচ্ছে শুধুমাত্র ওদের ডিফারেন্সিয়েশন করতে হয়, যেটা 1 নম্বর পয়েন্টসে দেওয়া হয়েছে। ওদের সেগমেন্টেশন, টার্গেটিং বা পজিশনিং এর প্রয়োজনীয়তা খুব কম। তবে কম মানে বলতে প্রথম দিকে করতে হয় না, কিন্তু আমরা যখন একটা ব্যবসায়ী কোম্পানি যখন তার বাজারে পণ্য নিয়ে আসবে, তার প্রথম কাজই হচ্ছে সেগমেন্টেশন করা, বিভক্তিকরণ। কিন্তু সেটা নন প্রফিট কোম্পানির করার প্রয়োজন নাই। কারণ কেন করার দরকার নাই? কারণ নন প্রফিট কোম্পানি জনগণের জন্য কাজ করে, কোনো ক্রেতার জন্য কাজ করে না। ক্রেতা কিন্তু স্পেসিফিক ক্ষেত্রে চলে যাবে, কিন্তু জনগণ কিন্তু ফুল ওভারঅল কাস্টমার বোঝাচ্ছে। তো সেই জন্য জনগণের স্বার্থে কাজ করতে গেলে সেগমেন্টেশন দরকার নাই, কিন্তু টার্গেটিং পজিশনিংটাও তারা নেক্সটে গিয়ে করবে, প্রথম দিকে করার দরকার হয় না। তাদের প্রথম কাজই হচ্ছে ডিফারেন্সিয়েশন করা, কারণ তারা যখন বাজারে আসবে, কিভাবে নন প্রফিট কোম্পানি অন্য নন প্রফিট থেকে আলাদা হবে, তার জন্য তাকে ডিফারেন্সিয়েট করতে হবে। কারণ নন প্রফিট কোম্পানির সংখ্যা এখন অনেক বাজারে আছে। সেই ক্ষেত্রে কেন আমার কোম্পানি আমার কাস্টমার কিভাবে আমার কাছে আসবে, তার জন্য আমাকে ডিফারেন্সিয়েশন বা পৃথকীকরণ করতে হবে। তো সেই জন্য আমাদেরকে এই যে 6টা পয়েন্টস দেওয়া আছে, এই ডিফারেন্সিয়েশনের 6টা পয়েন্টস কিন্তু আবার 4 মার্কের প্রশ্ন আকারে আসতে পারে। তখন তোমরা এই 6টা পয়েন্টস আলোচনা করতে হবে। প্লাস এগুলো আবার 1 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ এই যে কাকে বলে এমপ্লয়ি ডিফারেন্সিয়েশন, কাকে বলে চ্যানেল ডিফারেন্সিয়েশন, অফার ডিফারেন্সিয়েশন, এরকম 1 নম্বরের কোশ্চেন আকারেও পরীক্ষায় আসতে পারে। তো এই হলো গিয়ে আমাদের 6টা পয়েন্টস গেল। এরপরে 7 নাম্বার পর্যন্ত গেল। এবার আমরা যে নেক্সট কোশ্চেন পয়েন্টসটা আছে, কস্ট লিডারশিপ। এটা হচ্ছে কোর মার্কেটিং এর আরেকটা স্ট্র্যাটেজি। সেটা হচ্ছে গিয়ে তুমি বাজারে যখন কাস্টমারের কাছে আসবা, কাস্টমারের কাছে যখন তুমি তোমার পণ্যটা নিয়ে আসবা, তুমি নন প্রফিট কোম্পানি, তোমাকে অবশ্যই কাস্টমারকে বোঝাতে হবে বা রিয়েলাইজেশন করাতে হবে যে তোমার কোম্পানি সবচাইতে কম খরচে পণ্য সাপ্লাই দিচ্ছে। অর্থাৎ তুমি কাস্টমারের কাছ থেকে যে অর্থটা আদায় করতেছো, সেটা কাস্টমারকে বোঝাতে হবে যে আপনারা যেটা আমাকে দিচ্ছেন, আমার পণ্যের বিনিময়ে যে পে করতেছেন, সেটা কিন্তু অন্য কোম্পানি থেকে সবচাইতে কম।
অর্থাৎ তারা কস্ট লিডারশিপ হিসেবে আছে। তাহলে যদি একটা এক্সাম্পল দিই, যেমন ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচাইতে কম খরচে শিক্ষা ব্যবস্থা চালাচ্ছে। তার মানে হচ্ছে সবচাইতে কম খরচ বলতে এখানে বেতনের পরিমাণ খুবই কম, অর্থাৎ যারা শিক্ষার্থী আছে তারা সবচাইতে কমের মানে একটা হায়ার রিস্ক করতে পারতেছে, যেটা অন্য কোনো প্রতিষ্ঠান দিতে পারতেছে না। এখানে ওরা কস্ট লিডারশিপ হিসেবে আছে, অর্থাৎ তারা নেতৃত্ব দিচ্ছে পণ্য সবচেয়ে কম মূল্যে। এরপর আসি ফোকাস বলতে এখানে বোঝানো হচ্ছে কাস্টমারকে তুমি কিভাবে ফোকাস করবা, তোমাকে যে কাস্টমার চিনবে তার জন্য তোমার কাজগুলো কি হবে। সেক্ষেত্রে তুমি বিজ্ঞাপন দিতে পারো, তুমি এমন কোনো ইভেন্ট আয়োজন করতে পারো যেগুলোর মাধ্যমে কাস্টমারের তুমি চোখে পড়তে পারো। এই ফোকাসগুলো দেখতে হবে। আর আদার স্ট্র্যাটেজি হচ্ছে যেগুলো এতক্ষণ পড়ালাম, এই যে ডিফারেন্সিয়েশন থেকে শুরু করে এই যে তোমার কস্ট লিডারশিপ, ফোকাস, এর বাইরেও কিছু কৌশল প্রয়োজন হলে করতে হবে অবশ্যই নন প্রফিট কোম্পানিগুলোকে। এরপরে গিয়ে দেখো আমরা দিয়েছি এখানে আমার পয়েন্টস এর নাম্বারটা ভুল হয়েছিল, না এটা আদার স্ট্র্যাটেজির মধ্যে পড়েছে, সেটা হচ্ছে 1 2 3। দেখো স্পেসিফিক টার্গেট মার্কেট, কম্পিটিটিভ পজিশন আর মার্কেটিং মিক্স। অর্থাৎ উপরের কাজগুলো, কৌশলগুলো যখন আমরা আমাদের ব্যবহার করা শেষ হবে, দেন আমাদের কাজ হচ্ছে গিয়ে আরো কৌশল নিতে হবে। সেগুলো হচ্ছে গিয়ে টার্গেট মার্কেট স্পেসিফিক করতে হবে, এবং আমাকে কম্পিটিটিভ পজিশন মানে ক্রেতার মনে একটা অবস্থান নিতে হবে। আমার কোম্পানিটা যে আসলে লো কস্ট দিচ্ছে, বা আমার কোম্পানির প্রোডাক্ট যে আসলে কোয়ালিটিফুল, বা আমি যে শুধুমাত্র জনগণের জন্যই কাজ করছি, এই ধরনের পজিশন কাস্টমারের ভিতরে তৈরি করতে হবে। দেন হচ্ছে কি মার্কেটিং মিক্স। আমরা জানি মার্কেটিং মিক্স মানে 4টা পি যেটা আছে, সেই পি গুলোকে ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। আমাদের নন প্রফিট কোম্পানি হলেও কিন্তু আমাদেরকে প্রমোশন করতে হবে, তা না হলে কাস্টমার আমাকে চিনবে না। এই বিষয়গুলো খেয়াল করে একটা কোর মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে হবে নন প্রফিট কোম্পানিকে। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে যেটা আমরা গত ক্লাসে পড়াতে পারি নাই, সেটা হচ্ছে যে কোর মার্কেটিং ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ আমরা যে মৌলিক বাজারজাতকরণ করছি, সেই মৌলিক বাজারজাতকরণের আমাদের বৈশিষ্ট্যগুলো কি কি, মানে আমরা কিভাবে এই মৌলিক বাজারজাতকরণ তৈরি করব। তার জন্য প্রথমেই বলেছে নাম্বার 1 টার্গেট অডিয়েন্স অথবা লক্ষ্যস্থিত ক্রেতা কেন্দ্রিক। তোমাকে ক্রেতাকে আগে লক্ষ্য তৈরি করতে হবে, মানে তোমার ক্রেতা আসলে কে, কে কে তোমার ক্রেতা হতে পারে, তোমাকে সেটা আগে বের করতে হবে। এখন মনে করো তুমি একটা নন প্রফিট কোম্পানি, তুমি প্রবীণদের জন্য একটা সমিতি খুলেছো, অর্থাৎ যারা খুব বয়স্ক তাদের জন্য একটা সমিতি খুলেছো, তাহলে সেখানে কিন্তু শুধুমাত্র প্রবীণ যারা আছে তারাই কিন্তু প্রবেশ করতে পারবে, তার মানে বাকিরা কিন্তু বাদ, মানে যারা ইয়াং জেনারেশন তারা কিন্তু এখানে প্রবেশ করতে পারছে না। তাহলে তুমি টার্গেট করেছো কাদেরকে, প্রবীণদেরকে। তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে কি টার্গেট অডিয়েন্স ঠিক করা। দেন হচ্ছে ভিশনারির বাংলা আসলে বেসিক্যালি লক্ষ্য স্থির বা লক্ষ্য কেন্দ্রিক বলা হয়, বা একটা মাত্র লক্ষ্য নিয়ে যারা কাজ করে, তার মানে সেই ভিশনারিতে আমাকে প্রতিষ্ঠান আসলে ভবিষ্যতে কি অর্জন করতে চায়, ভবিষ্যৎ অর্জন করাটাকে বলা হয় ভিশন। আর আমরা গত ক্লাসে বলেছিলাম মিশন কখন, যখন আমি বর্তমানে কি কি কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার মিশন। আর ভিশন হচ্ছে যে আমার লক্ষ্যটা শেষ পর্যন্ত যাই কি হবে, আমি কেন বাজারে এসেছি, বা আমি যাদের জন্য কাজ করছি ওদের কাছ থেকে আমি আসলে কি আদায় করতে চাচ্ছি। তাহলে এই বিষয়গুলোকে বলা হচ্ছে ভিশনারি, তো সেটা তোমাকে থাকতে হবে, এটা একটা বৈশিষ্ট্য। দেন ডিফারেন্সিয়েশন, যেটা আমরা স্ট্র্যাটেজির মধ্যে পড়েই ফেলেছি, যে পৃথকীকরণ করতে হবে বিভিন্ন ভাবে, সেটা এমপ্লয়ি হতে পারে, সেটা চ্যানেল হতে পারে, হ্যাঁ, বিভিন্ন ভাবে পৃথকীকরণের মাধ্যমে তুমি কাস্টমারের মনে জায়গা করতে হবে। মোটিভেটিং, অর্থাৎ যারা তোমার জন্য কাজ করবে, অর্থাৎ যারা তোমার হয়ে নন প্রফিট হয়ে কোম্পানির জন্য কাজ করবে, তোমার যারা ভলেন্টিয়ার্স আছে তাদেরকে বলতেছে মোটিভেট করতে হবে। তারা যেহেতু জনগণের স্বার্থে কাজ করতেছে, জনগণের সেবা দেওয়ার জন্য কাজ করতেছে, তো ওদেরকে বোঝাতে হবে যে আমরা এখানে যেহেতু আমাদের কোনো পয়সার কোনো বিষয় না, অর্থাৎ আমরা যেহেতু মুনাফা অর্জনের জন্য আসিনি, তাহলে আমরা কিভাবে সেবা দিয়ে আমরা ধৈর্য সহকারে আমরা আমাদের কাস্টমারের মন জয় করতে পারবো, তার জন্য তাদেরকে মোটিভেট করতে হবে বিভিন্ন ভাবে। দেন হচ্ছে ফ্লেক্সিবল, অর্থাৎ নমনীয়। কি নমনীয় করতে হবে, কৌশল নমনীয় করতে হবে। এমন কোনো কৌশল তুমি বাজারে অ্যাপ্লাই করতে পারবা না যে কৌশল থেকে তুমি আর বেরিয়ে আসতে পারবে না। অর্থাৎ মনে করো তুমি এমন একটা কৌশল হাতে নিয়েছো, যে কৌশল হতে পারে এরকম যে তুমি বাজারে প্রথমে এসেই বলতেছো যে আমি যে পণ্যটা বাজারে সেল করছি এই জিনিসটা আজীবন আমি 10% ডিসকাউন্টে সেল করবো। তাহলে এরকম একটা যদি তুমি কোনো কৌশল হাতে নাও, আজীবন তুমি 10% ডিসকাউন্ট দিবা। এখন মনে করো কোনো কারণে তোমার খরচ বেড়ে গেল, উৎপাদন খরচ বেড়ে গেছে, তখন তোমার কিন্তু এই ধরনের ডিসকাউন্ট কিন্তু তুমি আর চেঞ্জ করতে পারতেছো না, কারণ তুমি জনগণ কথা দিয়ে ফেলছো। তাহলে এরকম কোনো কৌশল নেওয়া যাবে না যেটা তোমার চেঞ্জ করার কোনো সুযোগ নাই। সেজন্য বলছি তোমাকে অবশ্যই ফ্লেক্সিবল কৌশল হাতে নিতে হবে, যাতে করে যখন যেরকম চাহিদা আসবে তুমি সেরকম ডিমান্ডগুলোকে পরিবর্তন করে করে বাজারে ছাড়তে পারবে। এরপর আসো ইজিলি কমিউনিকেশন, অর্থাৎ সহজে যেন যোগাযোগ করা যায়,
তার ব্যবস্থা রাখতে হবে। সাস্টেইনেবল অর্থাৎ টেকসই, অর্থাৎ তুমি যে কৌশলগুলো বাজারে ছাড়ছো সেই কৌশলগুলো যেন কাস্টমারের মনে গ্রহণযোগ্য হয়, ক্রেতা যেন বিশ্বাস করে তোমাকে, প্লাস যেন দীর্ঘমেয়াদী একটা উদ্দেশ্য তুমি অর্জন করতে পারো, সেরকম একটা কৌশল তোমাকে মার্কেটে আনতে হবে। দেন হচ্ছে ইজি অ্যান্ড ক্লিয়ার, অর্থাৎ তুমি যে কৌশল বাজারে দিচ্ছ, যে কৌশলের মাধ্যমে ক্রেতার মন জয় করতে চাচ্ছ, সেই কৌশল যেন খুব সহজ হয় এবং ক্রেতার কাছে স্পষ্ট হয়, যেটা যেন বুঝতে পারে যে আসলেই তুমি কি কৌশল নিয়ে মার্কেটে ঢুকেছো, বা তুমি কাস্টমারকে বেসিক্যালি তুমি কি দিতে চাচ্ছ। যেমন এখনো আমি যদি একটা নন প্রফিট বাদ দিয়ে প্রফিট কোম্পানির কথা বলি, যেমন বাটা কোম্পানি এখন একটা সেল দিচ্ছে, যে সেলে বলা হচ্ছে বাই টু গেট ওয়ান। ওখানে এই জিনিসটা দেখে অনেক কাস্টমার ঢোকার পরে কিন্তু কাস্টমার কনফিউজ হয়ে যায়। কারণ ওরা কেন কনফিউজ হয়ে যায়, কারণ ওরা মানুষকে বোঝাচ্ছে যদি আপনি দুইটা কিনেন, সেটা দুটার দাম হবে হচ্ছে 1500 টাকা, দুইটা পণ্য একসাথে কিনলে হবে 1500 টাকা। বা যদি আপনি দুইটা না কিনেন, তাহলে যে একটা কিনতে যাচ্ছে সেটার দাম হয়ে যাবে 1200 টাকা। তো তাহলে দুইটা কিনলে আমি পাচ্ছি 1500 টাকা, একটা কিনলে পাচ্ছি 1200 টাকা, আর দুইটা কিনলে সাথে আমাকে আরেকটা জুতা দিয়ে দিবে ফ্রি। তাহলে এই বিষয়গুলো হয় কি কাস্টমারের মনে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়, যে তাহলে আমি লাভজনক কোনটা বুঝবো। দুইটা কিনলে যে একটা ফ্রি, দুটার দাম যদি 1500 টাকা হয় কিন্তু একটা কিনলে 1200 টাকা। তো এখন দেখা গেছে জুতার দোকানে গিয়ে আর জুতাতে পছন্দ হচ্ছে না, জুতা যেগুলো ওরা সেল দিচ্ছে খুবই নিম্নমানের জুতা সেল দিচ্ছে, কাস্টমার সেখানে গিয়ে আরো কনফিউজ হয়ে যায়, ওরা আর পণ্য কিনতেই যাচ্ছে না। ফলে কিন্তু ওদের এই সেলটা কাস্টমারের কাছে খুব একটা গ্রহণযোগ্য হয় নাই। সেজন্য বলা হচ্ছে এমন কোনো তোমাকে অফার দেওয়া যাবে না যে অফারে কাস্টমার মানে কনফিউজ হবে যে আসলে আমি লাভজনক ভাবে নিচ্ছি না আমি ক্ষতি হয়ে যাচ্ছে আমার, বা এটা নেওয়ার পর কতটুকু আমি বেনিফিটেড হব। তাহলে এই বিষয়গুলোকে খেয়াল রেখে তোমাকে কৌশল তৈরি করতে হবে। এই হচ্ছে কি কোর মার্কেটিং এর ক্যারেক্টারিস্টিক্স। দেন আমরা নেক্সট কোশ্চেন যাব, সেটা হচ্ছে ক্যাম্পেইন মার্কেটিং প্ল্যানিং। ক্যাম্পেইন মার্কেটিং প্ল্যানিং, ক্যাম্পেইন জিনিসটা কি? ক্যাম্পেইন মানে হচ্ছে প্রচার অভিযান। এই শব্দটা হয়তো অনেকেই শুনেছেন, আবার অনেকেই হয়তো শুনেন নাই। যে প্রচার অভিযান জিনিসটার মানে কি বোঝাচ্ছে। আসলে প্রচার অভিযান জিনিসটা হচ্ছে যে তুমি কাস্টমারের কাছে যেই পদ্ধতিতে তোমার পণ্য সম্পর্কে তথ্য তুলে ধরতেছো সেটাকে বলা হচ্ছে কি প্রচার অভিযান। অর্থাৎ তুমি কাস্টমারের কাছে কিভাবে পণ্য প্রমোশন করবা, তোমার কাস্টমার যে তোমার পণ্যটা গ্রহণ করবে, তোমার সম্পর্কে জানবে, সেই ক্ষেত্রে তুমি কি কি কৌশলের মাধ্যমে জানাচ্ছ। তো আমি যেটা বলেছি গত ক্লাসে, যে এখনো মানুষজনের মধ্যে দেখা গেছে যে মানুষ যেহেতু ঘরেই বসে আছে, এখন মানুষ মিডিয়া বলতে কিন্তু এখন বেশি ম্যাক্সিমাম মিডিয়া মানুষ অনলাইনটাই ব্যবহার করছে। টিভির সামনে বসে বিজ্ঞাপন দেখে এখন আর মানুষ পণ্যের প্রতি আকৃষ্ট হয় না, কারণ মানুষ এখন টিভির সামনে কম বসে, এই প্রযুক্তির ব্যবহারটা অনেক কমে গেছে। এখন মানুষ অনলাইন ব্যবহারটা বেশি করছে, যার কারণে দেখা গেছে তুমি যদি ক্যাম্পেইন করতে চাও তোমাকে মাথায় রাখতে হবে যে আমাকে অনলাইন সাপোর্ট দিতে হবে। আমাদের বাংলাদেশে এখন যেহেতু মানুষ শপিং মলে গিয়ে পণ্য ক্রয় করছে না, তো দেখা গেছে কি এখন অনেক প্রতিষ্ঠান আছে যারা শপিং মল থেকে বেরিয়ে আসছে, মানে দোকান ছেড়ে দিয়েছে, যার মানে ব্যবসায়ী এটা এভাবে চালাবো না, ওরা কি করেছে অনলাইন মার্কেটে হয়ে গেছে। অর্থাৎ দোকান ছেড়ে দিয়ে এখন বাসায় বসে সেই প্রোডাক্টগুলো তারা সেল করছে। তাহলে এই 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 যে প্রচার অভিযানটাকে বলা হচ্ছে ক্যাম্পেইন মার্কেটিং প্ল্যানিং। অর্থাৎ তুমি কি করে কাস্টমারের সামনে তোমার পণ্য তুলে ধরবা, তার জন্য বলতেছে কিছু স্টেপ আছে। সেই স্টেপগুলোর নামই আমি এখানে 6টা পয়েন্ট দেখো দিয়েছি। যে ক্যাম্পেইন মার্কেটিং করতে গেলে, মানে প্রচার অভিযান করতে গেলে তুমি যখন প্ল্যানিং করবা তখন তোমাকে 6টা স্টেপ পার করতে হবে। প্রথম স্টেপের নাম হচ্ছে কি লিসেনিং, যার বাংলা হচ্ছে কি শ্রবণ। অর্থাৎ তোমাকে আগে শুনতে হবে ক্রেতা কি চায় তোমার কাছ থেকে, ক্রেতা কিভাবে পণ্য চায়, কি চায় এবং তাদের মতামতটা কি, বা তারা এই যেই স্বার্থে তুমি কাজ করছো জনগণের জন্য, এই স্বার্থে কাজ করলে জনগণ আদৌ উপকৃত হবে কিনা বা জনগণ এভাবেই চায় কিনা, সেগুলো সম্পর্কে ডিটেইলস অ্যানালাইসিস করাটাকে বলা হচ্ছে লিসেনিং। আগে শুনতে হবে, দেন হচ্ছে প্ল্যানিং করতে হবে। অর্থাৎ ক্রেতা যেভাবে চাচ্ছে বা জনগণ যেভাবে চাচ্ছে সেই চাওয়া অনুযায়ী তোমাকে প্ল্যানিং করতে হবে। আর এই প্ল্যানিং সম্পর্কে আমরা জানি যে প্ল্যানিংটাই হচ্ছে এক সবচেয়ে ফ্রুটফুল একটা সেক্টর, যেখান থেকে তুমি খুব সহজেই তুমি তোমার স্বার্থটাকে আদায় করতে পারবা। তো সেই প্ল্যানিং করতে হবে টার্গেট অডিয়েন্সদের জন্য, যাতে এবং সেই প্ল্যানিং যেন অবশ্যই ক্রেতার কাছে সহজ হয়, ক্রেতা যেন অবশ্যই মোটিভেটেড হয়, সেভাবেই প্ল্যানিং করতে হবে। দেন হচ্ছে গিয়ে প্রি টেস্টিং, যার বাংলা হচ্ছে গিয়ে পূর্ববর্তী পরীক্ষণ। তার মানে যে প্ল্যানিংটা আমি করেছি ওটা মার্কেটে আগে ডেভেলপ করার আগে তোমার কাজ হচ্ছে আগে টেস্ট করা। সেটা কিভাবে করতে হবে, কিছু কাস্টমারের কাছে তুমি সেই প্ল্যানিংটা ছেড়ে দাও,
যে তুমি যে প্ল্যানিং করেছো সেভাবে তুমি আগাতে চাচ্ছ, তুমি আগে কিছু কাস্টমারের কাছে আগে তুমি টেস্টিং এর মাধ্যমে আগাও, দেখো যে ওরা কি গ্রহণ করছে কিনা বা ওরা কিভাবে দেখছে। সেই টেস্টিং করার পরে গিয়ে যদি তুমি দেখো যে হ্যাঁ ওই যেসব কাস্টমারকে তুমি গ্রহণ করে নিয়েছিলে প্রথমে, যদি তারা তোমার কাছে খুব আগ্রহ প্রকাশ করায়, তাহলে বুঝতে হবে তুমি যে প্ল্যানিং করেছো সেটা ফ্রুটফুল হয়েছে। তাহলে সেটাকে বলা হচ্ছে কি প্রি টেস্টিং। দেন হচ্ছে কি ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন, অর্থাৎ পরবর্তী কার্যক্রম হচ্ছে কি আমাকে যেই পরিকল্পনা আমি করলাম, টেস্টিং যেহেতু আমার পজিটিভ আসছে, মানে যেহেতু আমি টেস্ট করে বুঝতে পেরেছি আমার কাস্টমার আমাকে গ্রহণ করবে, অল্প দিয়ে আমি বুঝতে পেরেছি, সো আমি তাহলে এবার ফুললি এবার সেটাকে এবার মার্কেটে ছেড়ে দিব। সেটা হচ্ছে কি ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন। দেন হচ্ছে কি মনিটরিং। তো মনিটরিং মানে হচ্ছে পর্যবেক্ষণ, অর্থাৎ তুমি যে ইমপ্লিমেন্ট করলা, এবার তোমাকে যেহেতু তুমি অল্প কাস্টমার দিয়ে শুরু করেছিলে, এখন তুমি অনেক কাস্টমারের কাছে যাচ্ছ, তাহলে এখন তোমাকে পর্যবেক্ষণ করতে হবে যে আসলে ওই অল্প কাস্টমারের মতো বাকিরাও আমাকে গ্রহণ করছে কিনা, বা আমি যে প্ল্যানিংটা ইমপ্লিমেন্ট করলাম সেটা কতটুকু আমার কার্যকরী হচ্ছে। সেটা মনিটরিং করার পরে গিয়ে রিসাইকেলিং অ্যান্ড রিভাইজিং, অর্থাৎ যদি দেখো যে কোনো কারণে মনিটর করার পর দেখছো যে না অনেক কাস্টমার গ্রহণই করতে যাচ্ছে না বা অনেক কাস্টমার অনেক মতামত দিচ্ছে, তাই সেক্ষেত্রে তোমাকে আবার নতুন করে রিসাইকেল করতে হবে, অর্থাৎ নতুন করে আবার পরিবর্তন করতে হবে, করে আবার নতুন করে প্ল্যানিং করতে হবে, এবং রিভাইসিং এর মাধ্যমে তোমার ভুলগুলো খুঁজতে হবে, খুঁজে তুমি নতুন পরিকল্পনার মাধ্যমে আবার মার্কেটে আসতে হবে। তাহলে এই যে স্টেপগুলোর নাম লিখলাম, তাহলে এই স্টেপগুলো সবসময় মনে রাখবেন, সিকোয়েন্স মেনটেন করতে হবে, অর্থাৎ একটার পর একটা যেতে হবে, কোনোভাবেই এই পয়েন্টসগুলো চেঞ্জ করে লেখা যাবে না, মানে লিসেনিংটা শেষের দিকে বা মনিটরিংটা প্রথম দিকে এরকম করা যাবে না। তো এই জিনিসটা কি একটা ছবি আকারে আমি দেখো এখানে দেখাচ্ছি, যে আসলে মানুষের যখন যখন কোনো কোম্পানি ক্যাম্পেইন করে, প্রচার অভিযান চালায় প্ল্যানিং এর মাধ্যমে, তখন সে কিভাবে করে, প্রথমে দেখো যে অ্যাওয়ারনেস, হলুদ বক্সে দেখো অ্যাওয়ারনেস, মানে কাস্টমারকে আগে বোঝার চেষ্টা করে কাস্টমার কি চায়, কি জানতে চায়, তারপরে গিয়ে সেটা কনসিডারেশনে আনে, এরপরে গিয়ে ডিসিশন নেয়, অর্থাৎ কাস্টমারের চাগুলোকে কনসিডারের মাধ্যমে প্ল্যানিং করে, তারপরে গিয়ে সেভাবে সিদ্ধান্ত নেয় যে আমি কি করে আমার পণ্যগুলো কাস্টমারের কাছে পৌঁছাবো। তো এখানে তার নিচে যে পয়েন্টটা দেওয়া আছে, এখানে অ্যাওয়ারনেস এর মধ্যে আমরা আসলে কি কি কাজগুলো করি সেটা বলেছে, তারপরে কনসিডারেশনের মধ্যে কি কি আসে, আর তারপর ডিসিশনের ক্ষেত্রে আমরা কিভাবে ডিসিশন নিই সেই পয়েন্টসগুলো এখানে ডিটেলস করেছে। এখানে আসলে বেসিক্যালি ওই ছবিটার মধ্যে যেগুলো আছে এগুলো খুব একটা আলোচনার দরকার নাই, এটুকু দিলেই হবে। এরপরে আসি লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টারের, মার্কেটিং এভালুয়েশন এন্ড কন্ট্রোল। এটাও আমরা গত ক্লাসের আগের ক্লাসে অর্থাৎ চ্যাপ্টার 4-এ আমরা পড়াইছিলাম যে বাজারকরণ, মূল্যায়ন এবং নিয়ন্ত্রণটা কি, এই সেম জিনিসগুলাই দেখাছিলাম, যে আসলে মূল্যায়ন জিনিসটা 4টা স্টেপের মাধ্যমে শেষ হয়। প্রথমে হচ্ছে গোল সেটিং, মানে আমার লক্ষ্যটাকে সেটিং করতে হবে, লক্ষ্য নির্ধারণ করতে হবে। দেন হচ্ছে পারফরমেন্সটাকে মেজার করতে হবে, অর্থাৎ আমার যেই লক্ষ্য নিয়ে আমি আসছি সেই লক্ষ্যটা আমার আসলেই কার্যকর হচ্ছে কিনা সেটা মেজার করতে হবে। দেন হচ্ছে পারফরমেন্স ডায়াগনোসিস করতে হবে, অর্থাৎ আমি যে কার্যটা ছেড়েছি বা সেটা ভালো ফল দিচ্ছে কিনা, বা আমার কাস্টমার আমাকে গ্রহণ করলো কিনা, হ্যাঁ সেটা কিভাবে করছে, এগুলো সম্পর্কে বলছে ডায়াগনোসিস করতে হবে। দেন হচ্ছে গিয়ে কারেক্টিভ অ্যাকশন নিতে হবে, অর্থাৎ যদি দেখি যে হ্যাঁ আমার কার্যকরীগুলা যেটা আমি হাতে নিয়েছি ওটা সঠিক হয়েছে, তাহলে তো কোনো সমস্যা নাই, এভাবেই চলবে। যদি দেখি যে ভুল হয়ে গেছে, তাহলে কারেক্টিভ অ্যাকশনে যেতে হবে, অর্থাৎ আমার ভুলগুলোকে শুধরিয়ে নতুন করে আমাকে সংশোধনের মাধ্যমে নতুন প্ল্যানিং করতে হবে। তো সেটা এখানে পাশের ছবিতে দেওয়া হয়েছে একই জিনিস, জাস্ট কিভাবে কিভাবে গোল সেটিং বলতে কি বলছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অ্যাচিভ, আমরা কি অর্জন করতে চাই। মেজার মানে হচ্ছে হোয়াট ইজ হ্যাপেনিং, কি হচ্ছে, কি ঘটতেছে বেসিক্যালি। আর এভালুয়েশন মানে হচ্ছে হোয়াট ইজ দ্য হ্যাপেনিং, মানে কি ওটার ফলে কি কাস্টমারদের মানে এটা ইমপ্রেশন কেমন সেটা। আর দেন হচ্ছে কি হোয়াট শুড উই ডু অ্যাবাউট ইট, যদি কোনো ভুল থাকে তাহলে আমরা কি করা উচিত। আর আমাদের মাথায় রাখতে হবে কন্ট্রোল কিন্তু 4 রকমের, একটা হচ্ছে বার্ষিক পরিকল্পনা নিয়ন্ত্রণ করা, তারপর হচ্ছে মুনাফা যোগ্যতা নিয়ন্ত্রণ করা, দক্ষতা নিয়ন্ত্রণ করা, আর হচ্ছে কৌশলগত নিয়ন্ত্রণ। এই 4টা নিয়ন্ত্রণ হচ্ছে গিয়ে মার্কেটিং কন্ট্রোলের ধরন, 4 ভাবে কন্ট্রোল করা যায়। বার্ষিক পরিকল্পনার মাধ্যমে কন্ট্রোল করা যায়, মুনাফা যোগ্যতা নিয়েও কন্ট্রোল, মানে মুনাফা আদৌ আসতেছে কিনা, মুনাফা হচ্ছে কিনা, টার্গেট মুনাফা আমরা পাচ্ছি কিনা, এটাকে বলছে মুনাফা যোগ্যতা নিয়ন্ত্রণ। আর দক্ষতা মানে হচ্ছে আমার যে এমপ্লয়িরা কাজ করতেছে দক্ষতার মাধ্যমে কাজ করতেছে কিনা তাদেরকে দেখাটাও কিন্তু আমার নিয়ন্ত্রণের মধ্যেই পড়ে। দেন হচ্ছে কৌশলগত নিয়ন্ত্রণ, মানে আমি যে কৌশলগুলো নিচ্ছি সেগুলো আদৌ কার্যকরী হচ্ছে কিনা। তাহলে নিয়ন্ত্রণ জিনিসটা বেসিক্যালি 4টা জিনিসের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে। একটা কোম্পানি কিন্তু একটা নিয়ন্ত্রণ দিয়ে তার ওভারঅল অবস্থা বুঝতে পারে না, তাকে 4টা নিয়ন্ত্রণের মাধ্যমে তাকে বুঝতে হবে যে আসলে আমার কার্যকর প্ল্যানিং হয়েছে কিনা। এই হচ্ছে কি আমাদের চ্যাপ্টার 2.1 এর শেষ অংশ।
তাহলে এখন আগে কোশ্চেন লিখো, কোশ্চেন লেখার পরে গিয়ে আমরা যদি সময় পাই তাহলে আমরা চ্যাপ্টার 2.2 তে চলে যাব। ঠিক আছে, এবার তাহলে লিখেন। প্রথমে শর্ট কোশ্চেন, তারপরে গিয়ে ব্রড কোশ্চেন। ক্লাসে আছো তো সবাই? শুনতে পাচ্ছ তো আমার পড়া? জি ম্যাম। হ্যাঁ, এখন জি তাহলে ম্যাম। হ্যাঁ জি জি ম্যাম ম্যাম শুনতে আছি। পাচ্ছি। হ্যাঁ, এখন যে ওয়েদার খারাপ হয়ে গেছে, আবার হয়তো বা ডিস্টার্ব করতে পারে অনলাইনে, এই কারণে আমাকে টাইম টু টাইম একটু আওয়াজ দিবা যে হ্যাঁ ম্যাডাম সমস্যা নাই, শোনা যাচ্ছে বা শুনতে পাচ্ছি না। আচ্ছা, এখন আসেন ওকে ম্যাম। দেখি নাম্বার 1, 4 নম্বরের প্রথম কোশ্চেন। discuss the importance of strategic planning in marketing. Discuss the importance of strategic planning in marketing. এটা গেল 1 নাম্বার। তারপরে 2 নাম্বার কোশ্চেন লিখো। কোশ্চেনটা কোথায় হারিয়ে গেল? সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে discuss the characteristics of good mission statement. Discuss the characteristics of good mission statement. ম্যাম ডিসকাস দার পরে কি বলছেন বুঝি নাই। Discuss the characteristics. ক্যারেক্টারিস্টিক্স, ওকে। মানে বৈশিষ্ট্য। Discuss the characteristics of good mission statement. নিচে লেখা আছে। আচ্ছা, তারপরে ম্যাডাম আরেকবার বলবেন কি বলেন? প্লিজ? discuss the characteristics of good mission statement. মানে হচ্ছে গিয়ে তোমার একটা ভালো মিশনের জন্য কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। আচ্ছা, এরপরে 3 নাম্বার কোশ্চেন লিখি, শর্ট কোশ্চেন। ডিসকাস দ্য SWOT analysis. Discuss the SWOT analysis. তারপরে কোশ্চেন হচ্ছে discuss the difference between mission, 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 comma, objectives and goals. দেখা হচ্ছে? জি ম্যাম। এরপরে জি ম্যাম হচ্ছে। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন লিখেন। analyze ANALYZ analyze the organizational culture. Analyze the organizational culture. এরপরে পার্ট বি এর নেক্সট কোশ্চেন। ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স, মানে আবার সেই বৈশিষ্ট্য। ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কোর মার্কেটিং স্ট্র্যাটেজি। Discuss the characteristics of core marketing strategy. তারপর লিখবা হচ্ছে পরের কোশ্চেন, পরের মানে এটাই লাস্ট এই চ্যাপ্টার থেকে। ম্যাম ওই প্রশ্নটা শেষের টুকু একটু বলেন।
কোন প্রশ্নটা? ম্যাম 6 নাম্বার কোশ্চেনের শেষেরটুকু, 6 নাম্বার কোশ্চেনটা। 6 নাম্বার এবার ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কোর, CORE কোর। কোর মার্কেটিং। কোর মানে হচ্ছে হ্যাঁ, মূল। কোর মার্কেটিং। হ্যাঁ, কোর মার্কেটিং স্ট্র্যাটেজি। আচ্ছা, হয়েছে? জি ম্যাম হয়েছে। তারপর লিখো জি ডিসকাস জি দ্য স্টেপস। স্টেপস মানে হচ্ছে স্তর। ডিসকাস দ্য স্টেপস অফ campaign, CAMPAIGN. Discuss the steps of campaign marketing planning. Discuss the steps of campaign marketing planning. এবার এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন লিখো, একটা শেষ কোশ্চেন, মানে এটা শেষ বলতে পার্ট বি এর শেষ। সেটা হচ্ছে ডিসকাস দ্য মার্কেটিং এভালুয়েশন এন্ড কন্ট্রোল। ডিসকাস দ্য মার্কেটিং এভালুয়েশন এন্ড কন্ট্রোল। এটা লেখা হয়ে গেলে এবার পার্ট সি তে চলে যাও। আচ্ছা, পার্ট সি এর প্রথম কোশ্চেন, ডিসকাস দ্য। ম্যাডাম এখন যেগুলো দিছেন সব কি পার্ট বি? পার্ট বি, হ্যাঁ 4 মার্কের। এবার এখন দিব 10 মার্কের। প্রথম কোশ্চেন নাম্বার 1, ডিসকাস দ্য প্রসেস অফ, প্রসেস মানে প্রক্রিয়া, ডিসকাস দ্য প্রসেস অফ organizational marketing planning. Discuss ম্যাম অর্গানাইজেশনালের পরে কি? organizational marketing planning. হয়েছে? Discuss the process of organizational marketing planning. এটা ছিল পার্ট সি এর প্রথম কোশ্চেন। তারপর এবার হচ্ছে কি পার্ট সি এর দ্বিতীয় কোশ্চেন দিচ্ছি। Discuss the process of, প্রসেস না দিয়ে এখানে ওয়ে দাও, WAY, ওয়ে মানে উপায়। ডিসকাস দ্য ওয়ে অফ রিসলভিং, রিসলভিং মানে নিরসন বা সমাধান, রিসলভিং অফ কালচারাল কনফ্লিক্ট। আবার বলি, ডিসকাস দ্য ওয়ে অফ রিসলভিং অফ কালচারাল কনফ্লিক্ট। তারপর এবার নেক্সট কোশ্চেন লিখো। নেক্সট কোশ্চেন হচ্ছে ডিসকাস দ্য পোর্টফোলিও প্ল্যানিং ম্যাট্রিক্স। ডিসকাস দ্য পোর্টফোলিও প্ল্যানিং ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বান MATRIX। Discuss the portfolio planning matrix. এবার এটা এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেনে লিখেন হচ্ছে ডিসকাস দ্য elements of core marketing strategy. Discuss the elements of core marketing strategy.
লেখা শেষ হয়েছে? জি ম্যাম। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? জি না ম্যাম। ম্যাম, পার্ট বি এর প্রথমটা একটু একবার বলবেন? পার্ট বি এর প্রথমটা, আচ্ছা পার্ট বি এর প্রথমে ছিল হচ্ছে ডিসকাস দ্য characteristics of, না ও প্রথমে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ স্ট্র্যাটেজিক প্ল্যানিং ইন মার্কেটিং। হ্যাঁ, discuss the importance of strategic marketing planning. জি ম্যাম। Discuss the importance of strategic marketing planning. আচ্ছা, তাহলে এই ছিল আমাদের এই চ্যাপ্টার 2.1। এখন চ্যাপ্টার 2.2 আমরা আগামী ক্লাসে মনে হয় পড়াতে হবে, কারণ আমাদের হাতে 3 মিনিটের মতো সময় আছে। তারপর আমি একটু জাস্ট চ্যাপ্টারটা একটু দেখাই দিই যে আমরা কি আসলে এখানে পড়বো। এইটা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 9, সরি চ্যাপ্টার 2.2। 2.2 এর হচ্ছে গিয়ে আন্ডারস্ট্যান্ডিং টার্গেট অডিয়েন্স বিহেভিয়ার। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে এটা। আর এই চ্যাপ্টারের দেখো টপিকের সংখ্যা খুবই কম। এখানে আমরা মাত্র 5টা টপিক শিখবো। 5টা টপিকের মধ্যে প্রথমে যে 3টা আছে একটু এগুলো একটু মানে বড় কোশ্চেন, আর লাস্টের বাকি 2টা আবার মানে ভেঙে ভেঙে আসে, ছোট ছোট হয়ে আসে। এই হচ্ছে কি টপিক। তো এগুলো আসলে আগামী ক্লাসে দেখাই দেবো না কি কি টপিক পড়াবো। এই টপিকের প্রথম কোশ্চেন এটা। তো আজকে যে সময় আছে আজকে আর ধরি না। এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আলোচনা করতে পারো, কোনো প্রশ্ন বা কোনো কিছু নিয়ে। বই তো মনে হয় সবাই কিনে ফেলছো নাকি? বই নিয়ে কি কোনো প্রবলেম আছে কারো? না ম্যাম, বই কিনছি। আচ্ছা, বই কেনা হয়েছে, তাহলে বই থেকে আমরা যে কোশ্চেন গুলো দিচ্ছি চেষ্টা করবা এগুলো একটু বাসায় বসে একটু মানে পড়ে দেখে রাখবা যে সবগুলা কোশ্চেন পাওয়া গেছে কিনা, বা কোনো কোশ্চেন যদি আগে দিয়েছিলাম ওগুলা বইতে মিলাতে না পারো, যে কোনটার অ্যান্সার কোনটা হবে বুঝতে পারো। এই কাজগুলো একটু তোমার রেডি করে রেখে ক্লাসে আমাকে মাঝে মধ্যে নক করবা যে ম্যাডাম এই ক্লাস এই জিনিসগুলো পাইনি, একটু দেখা যায়। হ্যাঁ, এগুলো একটু আগে টাকা রাখো, কারণ হচ্ছে যদিও পড়াটা তো থিওরিটিক্যাল, ক্লাস করলে হয়তো বাসায় এত নাও পড়তে হবে, কিন্তু তারপরে অন্তত পড়াগুলা কোথায় থেকে কোন জায়গা থেকে দিচ্ছি চ্যাপ্টারগুলো একটু দেখে দেখে রেখে দিও। ঠিক আছে? তো এই হলো গিয়ে আমাদের ওভারঅল কথা গেল। আর পার্ট এ তো আমি দিচ্ছি না, পার্ট এগুলা দিচ্ছি না এই কারণে যেহেতু এগুলো আমরা যেটা পার্ট বি আর সি দিলাম ওতেই পড়া হয়ে যাবে। তবে যদি দেখি যে পার্ট এ কোশ্চেন কিছু যদি থাকে, কখনো দেখি যে আমার মনে হয় যে এগুলো পার্ট বি তে বা সি তে পাওয়া যাবে না, তখন আমি হয়তো আলাদা করে তখন দিয়ে দিব, কিন্তু সেটা আপাতত এখন দিতে যাচ্ছি না। এগুলো আবার নেক্সট সময়, একটা সময় যখন সিলেবাস শেষ হয়ে যাবে, আমাদের আর পড়া থাকবে না, তখন আমরা এই পার্ট এ নিয়ে বসবো। যদি ক্লাস চলতে থাকে তাহলে এই পার্ট এ নিয়ে যা যা আমাদের আলোচনা করা দরকার বা যেসব জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট, হ্যাঁ এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ তখন বই ধরে ধরে পড়াবো। কিন্তু এখন আমরা সিলেবাস শেষ করতে পারি নাই বা চলছে সেই কারণে। তবে পার্ট আমাদের কিন্তু বেসিক্যালি হচ্ছে যে এই যে চ্যাপ্টার 1 যেটা, এটা কিন্তু আমরা খুব সময় লাগবে না পড়াতে, কারণ চ্যাপ্টার 1 তোমরা অলরেডি এ বি দুইটা সেকশনই মোটামুটি ক্লাস করেছে। শুধু এই চ্যাপ্টার 2 থেকেই আমাদের বেসিক্যালি ক্লাস, হ্যাঁ এগুলোর দরকার বেশি, কারণ 2 টাই আমরা অনেক চ্যাপ্টার পড়ে নেই, পড়ছি আবার অনেকে। আর চ্যাপ্টার 1টা জাস্ট খালি হালকা পাতলা আমরা রিভিশন করে যাব, খুব বেশি আমরা টাইম নিয়ে পড়াবো না। এরপরে গিয়ে আমরা কোশ্চেন সলভিং করব, যেগুলো যেগুলো আমাদের প্রবলেম থাকবে সেগুলো আমরা আলোচনা করব, প্লাস পার্ট এ নিয়ে আলোচনা করব। আর যেহেতু একটা ভাইবা পরীক্ষা হবে এই ইয়াতে মানে মাস্টার্স শেষে, ভাইবা নিয়ে একটা ক্লাস তখন আমরা আলোচনা করবো যে ভাইবাতে কি ধরনের প্রশ্ন করে বা কিভাবে ভাইবাতে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে? এই আর এত কিছু বলার নাই। যাই হোক, এখন তোমার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো, আজ করো, কোনো কোশ্চেন আছে কিনা। পার্টিসিপেন্টস আমার কিন্তু